রাজনীতিতে কোনো কিছুই আকস্মিক নয়, আর যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখানো হয় তা তো একেবারেই নয়। দেশের অলিন্দে হঠাৎ এই যে ককরোচ নিয়ে এত মাতামাতি দেখছেন, এটা কি শাসকের চাল? আসল ইস্যু বেকারত্ব আর নেট কেলেঙ্কারি থেকে আপনাদের চোখ ঘুরিয়ে দেওয়ার এক মাস্টার স্ট্রোক, নাকি রাহুল গান্ধীর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে দুর্বল করতে আম আদমি পার্টির ইন্ধনে রাষ্ট্রীয় শাসকের নতুন কোনো খেলা? আজকের আসল সত্যটা শুনলে চমকে উঠবেন যে নতুন দলটার ইনস্টাগ্রাম ফলোয়ার মাত্র 5 দিনে 2 কোটি পেরিয়ে গেছে। বিশ্বসেরা দলকেও হেলায় হারিয়ে দিচ্ছে। তার আসল কুশীলব কারা? কেন দেশের যুব সমাজ আজ ক্ষোভে ফুঁসছে? আর কেনই বা সিস্টেম তাদের আরশোলা বলে দেগে দিচ্ছে? আজ মুখোশ খোলার দিন। নিরপেক্ষতার ভেগ ধরা ছদ্মবেশীদের আসল চেহারাটা আজ টেনে বের করব। পুরো সত্যিটা জানতে শেষ পর্যন্ত শুনতেই হবে। নমস্কার, আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। রাজনীতিতে কোনো কিছুই আকস্মিক নয়, বিশেষত যখন জল ঘোলা করার চেষ্টা চলে। এখন প্রশ্ন একটাই, দিল্লির অলিন্দে যা ঘটছে তা কি সরকারের এক মাস্টার স্ট্রোক? জনতাকে আসল ইস্যু থেকে দূরে রাখতে সামনে একটা ককরোচ ছুড়ে দেওয়া হলো, নাকি আম আদমি পার্টি তাদের হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে পুরনো কায়দায় নতুন খেলা শুরু করলো? তবে একটা বিষয় স্পষ্ট, অরবিন্দ কেজরিওয়াল এই খেলা নিজের দমে খেলছেন না। ব্যাকআপ আছে, নেপথ্যে আরএসএস বা সরকারের প্রচ্ছন্ন ইশারা আর সাহারা দুই ক্রমে স্পষ্ট হচ্ছে। মনে করে দেখুন, 2011 সালে দ্বিতীয় ইউপিএ জামানায় আন্না হাজারের নেতৃত্বে সেই দুর্ধর্ষ ইন্ডিয়া এগেনস্ট করাপশন মুভমেন্ট, যা দাবানলের মতন গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। দুর্নীতি বিরোধী সেই আন্দোলনের আগুনের শিখা থেকে জন্ম নিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি। মনমোহন জামানার সেটাই ছিল বিদায় ঘণ্টা, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির আগমনী ঘণ্টা। আন্নার আন্দোলনের নেপথ্যে আরএসএস এর ইন্ধন রয়েছে। এই মর্মে সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রীতিমতন ঝড় তুলেছিল। দ্য নিউজ মিনিটে প্রকাশিত সেই খবরটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আন্না হাজারে দাবি করেছিলেন তার আন্দোলনে কোনোভাবেই আরএসএস এর ইন্ধন ছিল না, তবে আন্নার আন্দোলনই যে কংগ্রেসের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল, আজ বোধহয় তা নিয়ে আর সন্দেহ নেই। 2011 থেকে 2024-এর আজকের দিনে ফিরে আসি। সেদিন কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী যেমন আন্নার আন্দোলনকে ততটা সিরিয়াসলি নেননি, আজ রাহুল গান্ধী কতটা সিরিয়াসলি নিয়েছেন বলতে পারবো না, আমাদের কাছে এভিডেন্স নেই। আর ঠিক এখানেই কংগ্রেসের বিপদ। কংগ্রেস যদি এখনই নিজেদের না সামলায়, যদি তারিক আনোয়ার বা শশী থারুরের মতো নেতাদের মুখ বন্ধ করতে না পারে, তবে খেসারত দিতে হবে কংগ্রেসকেই। কারণ এই প্রতীকী ব্যঙ্গাত্মক সোশ্যাল পলিটিক্যাল পার্টির জনপ্রিয়তা যত বাড়বে, তার অর্থ অ্যান্টি ইনকামবেন্ট তরুণ প্রজন্ম তত রাহুল গান্ধী থেকে দূরে সরে গিয়ে অভিজিৎ দীপকের ককরোচ পার্টির দিকে ভিড়বে। মনে করে দেখুন, একইভাবে 2011 সালে জেনজির একটা বড় অংশ ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনে সামিল হয়েছিল। তারপর 2017 সালে গুজরাট বিধানসভা নির্বাচনের কথা মনে করুন। পাটিদার সংরক্ষণ আন্দোলন থেকে উঠে আসা হার্দিক প্যাটেল নামে এক যুবকের জনপ্রিয়তা প্রচারে বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেবার গুজরাটে বিজেপি ক্ষমতা ধরে রাখলেও তাদের আসন কমে এসেছিল মাত্র 99-তে। সেদিনের সেই জ্বালাময়ী তরুণ হার্দিক প্যাটেল আজ কোথায়? আজকে তিনি গুজরাটে বিজেপির একজন বিধায়ক। ককরোচ নেতা অভিজিৎ দীপকের ভবিষ্যৎ নিয়ে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্যই করছি না, কারণ এ তো সবে কলির সন্ধ্যা। গত 15ই মে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের ওই মন্তব্য আরশোলার মতন এমন কিছু তরুণ রয়েছে যারা কোনো চাকরি পায় না, কিংবা কোনো পেশায় তাদের জায়গা হয় না, ইত্যাদি ইত্যাদি। এহেন মন্তব্যের পরে সমাজ মাধ্যমে তরুণ প্রজন্ম ক্ষোভের জ্বালামুখ খুলে দেবে, সেটাই তো স্বাভাবিক। মনের গভীরে ক্ষোভের আগুন থাকবে না? আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের যৌথভাবে প্রকাশিত ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 শীর্ষক রিপোর্ট বলছে, ভারতের শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে বেকারত্বের হার 65.7%, শিক্ষিত বেকার যুবক 76.7%, শিক্ষিত বেকার যুবতী 62.2%। বিশ্বাস না হলে গুগলে টাইপ করে রিপোর্টটা পড়ুন। সেখানেই বলা হয়েছে 2000 সালের ভারতে শিক্ষিত বেকার যুবকদের হার ছিল 35.2%। 2022-এ এটা বেড়ে দাঁড়ায় 65.7%। 2024-এও সেই হারই চলছে। যদিও প্রধান বিচারপতি সূর্যকান্ত পরে জানান তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
কিন্তু ততদিনে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা আদতে পুণ্যের বাসিন্দা, বছর 30-এর অভিজিৎ দীপকে, যদিও তিনি বর্তমানে আমেরিকা নিবাসী। সূত্রের খবর, এর আগে তিনি আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। 2020 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে অভিজিৎ আপের হয়ে সমাজ মাধ্যমে মিম বানিয়ে প্রচারের কাজটা করেছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে যে 2021 সালের ফেব্রুয়ারিতে আম আদমি পার্টি গুজরাট নামে খোলা একটি অ্যাকাউন্টে কয়েকবার নাম বদলে গত 21শে মে ককরোচ জনতা পার্টি হয়েছে। যেটা বলছি মন দিয়ে শুনুন। এই ককরোচ জনতা পার্টি যে মূলত 5টি ইস্যু তুলেছে, রাহুল গান্ধী ঠিক এই 5টি ইস্যু নিয়েই গত 10 বছর ধরে চিৎকার করছেন। তিনি লাগাতার যা বলে আসছেন সেটাই এখন অন্য মোড়কে পরিবেশন করা হচ্ছে। আর মিডিয়া রাহুল গান্ধীকে স্পেস দিচ্ছে ঠিকই, কিন্তু শুধু তার ভাষা নিয়ে জ্ঞান দেওয়ার জন্য। কারণ তিনি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে গদ্দার বলেছেন। মূল এজেন্ডা কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে। একটা প্রবাদ আছে, একবার হোঁচট খেয়ে যে সামলায় সে বুদ্ধিমান, কিন্তু যে তিনবার আছাড় খেয়েও শেখে না, চতুর্থবার আবার পড়ার জন্য তৈরি হয়, তাকে কি বলবেন? যখন চোখের সামনে দেখা যাচ্ছে অক্লান্ত পরিশ্রমে জল ঢেলে দিচ্ছে দলেরই কিছু মানুষ, আর বাকিরা চুপচাপ হাসছে। কংগ্রেসকে একটা পরিসংখ্যান মাথায় রাখতেই হবে। আগামী 2029 সালের নির্বাচনে দেশের মোট ভোটারের 22% হবে তরুণ প্রজন্ম। এই যুব সমাজের পালস যারা বুঝতে পারবে না, রাজনীতি তাদের ক্ষমা করবে না। নিজেদের ব্যর্থতা আর দুর্বলতা ঢাকতে সরকার বাহানার পর বাহানা তৈরি করে চলেছে। এটা নতুন কিছু নয়, বছরের পর বছর ধরে আমরা এটাই দেখছি। নেট থেকে শুরু করে দেশের একের পর এক বড় সরকারি পরীক্ষা, সব জায়গায় দেদার প্রশ্ন ফাঁস হচ্ছে। দেশের যুব সমাজ আর ক্ষুব্ধ, আর এই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছে তথাকথিত ককরোচ মুভমেন্ট। তরুণ প্রজন্ম সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান, তাই তারা নিজেদের বিকল্প মঞ্চ বা দল খাড়া করছে। মজার কথা দেখুন, তারিক আনোয়ারের মতন কংগ্রেসের প্রবীণ নেতা বলছেন আজকের যুবকদের সরকারের উপর ভরসা নেই, তাই তারা নতুন দল গড়ছে। আরে মশাই, যুব সমাজ সরকারের উপর ক্ষুব্ধ, এটাই তো বুঝলেন। কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে তাদের সঠিক পথটা দেখানো, একটা বিকল্প রাজনৈতিক আশ্রয় দেওয়া, সেটা কি আপনাদের কাজ ছিল না? আপনাদের নেতা রাহুল গান্ধী দিনরাত এক করে কি করছেন? তিনি তো যুব সমাজের মধ্যে কংগ্রেসের ভিত্তি শক্ত করার লড়াই চালাচ্ছেন, অথচ দলের বাকি নেতারা দূর থেকে হাততালি দিচ্ছেন আর ভাবছেন বাহ, বিজেপি থেকে যুবকেরা ছিটকে যাচ্ছে। কংগ্রেসের এই আত্মতুষ্ট নেতারা একটা সহজ সত্য বুঝতে পারছেন না, এই ককরোচ জনতা পার্টি আসলে কংগ্রেসেরই অকর্মণ্যতার আয়না। এই আয়নাটা কংগ্রেসকে মনে করিয়ে দিচ্ছে তোমরা অপদার্থ, তাই আমরা আবার মাঠে নেমে পড়েছি। কংগ্রেসের নিচু তলার নেতারা অলস, তারা নিজেদের নেতাকে অনুসরণ করতে পারে না, ঘরে বসে সব পেতে চায়। এই অলসতাই যদি রাজনীতি করার যোগ্যতা হয়, তবে তা কংগ্রেসের থাকার কথা ছিল। কিন্তু আশ্চর্য দেখুন, মাঠের ক্ষোভ আর যুব সমাজের তীব্র আক্রোশকে ক্যাশ করে বেরিয়ে যাচ্ছে অন্য কেউ। যেই সমস্ত জ্বলন্ত ইস্যু নিয়ে রাহুল গান্ধী বছরের পর বছর লড়ে যাচ্ছেন, তার রাজনৈতিক ফায়দা কংগ্রেস পাচ্ছে না, পাচ্ছে এই নতুন মঞ্চ। কেন? এদের ম্যানিফেস্টোটা একবার খতিয়ে দেখলেই আসল রহস্য বোঝা যাবে। আসুন পয়েন্ট ধরে বিশ্লেষণ করা যাক। এদের 5 দফা ইস্তেহারের প্রথম পয়েন্টটি হলো ভারতের প্রধান বিচারপতিকে অবসরের পর কোনো রাজ্যসভার আসন বা সরকারি পদ দেওয়া চলবে না, অর্থাৎ পোস্ট রিটায়ারমেন্ট রিওয়ার্ড বন্ধ করতে হবে। মনে করে দেখুন, এই দাবি দেশের রাজনীতিতে প্রথম কারা তুলেছিল? অযোধ্যা মামলার রায়ের পর তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ যখন রাজ্যসভায় গেলেন, তখন এই প্রশ্ন প্রথম তুলেছিলেন রাহুল গান্ধী। অথচ আজ সেই একই তাস খেলে মাঠ গরম করছে অন্য চালকেরা। বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নষ্ট করতে অবসরের পর সরকারি পদের টোপ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তো প্রথম কংগ্রেসই তুলেছিল। কিন্তু রহস্যজনকভাবে সেই গুরুতর অভিযোগ ওখানেই থমকে গেল। রাহুলের পর আর কোনো কংগ্রেস নেতাকে এই নিয়ে সরব হতে দেখেছেন? কোনো গণ আন্দোলন গড়ে উঠতে দেখেছেন? দেখেননি। এবার আসুন এতে দ্বিতীয় পয়েন্টে। বলা হয়েছে যদি কোনো প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে ডিলিট করা হয়, তবে দেশের প্রধান নির্বাচন কমিশনারকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা উচিত। ভাবুন একবার, ভোটার তালিকা সংশোধন, এসআইআর, ভোট চুরির মতন বিষয়ে রাহুল গান্ধী নিজে একাধিক প্রেস কনফারেন্স করে তথ্য প্রমাণ সহ জালিয়াতি ফাঁস করেছিলেন।
কিন্তু প্রশ্ন হলো, রাহুল গান্ধীর সেই ব্যক্তিগত লড়াইকে কংগ্রেসের কোনো শাখা বা কোনো স্তরের নেতা গণ আন্দোলনের রূপ দিতে পারেনি। আজ কংগ্রেসের অন্দরে ভোট চুরি বা এসআইআর নিয়ে চর্চাটুকুও হয় বলে সন্দেহ আছে। রাহুল গান্ধী কোনো ইস্যুতে সরব হলে 4 জন নেতা 4 দিন একটু হইচই করেন, ব্যাস পঞ্চম দিনে সবাই চুপ। আর এই ফাঁকেই পুরো ইস্যুটা লুটে নিয়ে চলে গেল বা লুটিয়ে নিতে চলে যেতে দেওয়া হলো ককরোচ জনতা পার্টিকে। ভাবুন ভাবুন, কাচের গ্লাসে অর্ধেক জলে ভরা অংশটা আপনি দেখতে পাচ্ছেন, বাকি অর্ধেক শূন্য অংশের মানেটা ভাবুন, বোঝার চেষ্টা করুন। এদের ইস্তেহারের তৃতীয় চমক, মহিলাদের জন্য সংসদের বর্তমান আসন সংখ্যার ভিত্তিতেই সরাসরি 50% আসন সংরক্ষণ করা হবে, 33% নয়। মনে করে দেখুন, এই সরকার যেদিন লোকসভায় সীমানা পুনর্নির্ধারণের শর্ত চাপিয়ে নারী সংরক্ষণ বিলের খসড়া এনেছিল, সেদিনই তৃণমূল কংগ্রেস প্রথম এর বিরোধিতা করে 50% সংরক্ষণের দাবি তোলে। কংগ্রেসও সেই সুরে সুর মিলিয়ে বলেছিল, ডিলিমিটেশনের বাহানা ছাড়ুন, বর্তমান 543টি আসনের ভিত্তিতেই এখনই এটা করুন। অথচ ফল কি হলো? বিজেপি উল্টে পুরো ন্যারেটিভটাই ঘুরিয়ে দিল। তারা পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে বুক ঠুকে বলল, কংগ্রেস আর তৃণমূলই নাকি নারী সংরক্ষণ বিল পাশ হতে দেয়নি। অথচ দেশের মানুষ ভালো করেই জানে বিলটি আগেই পাশ হয়ে পড়েছিল। কংগ্রেসের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে বিজেপি শুধু ক্রেডিট লুটে নিল না, উল্টে দোষ চাপালো বিরোধীদের ঘাড়েই। নারী সংরক্ষণ বিল নিয়ে রাহুল গান্ধী 2-1 দিন সরব হয়েছিলেন ঠিকই, কিন্তু তারপর সব ঠান্ডা। পুরো নির্বাচন জুড়ে কংগ্রেস এই নিয়ে নিজের পক্ষে কোনো জোরালো ন্যারেটিভ তৈরি করতে পারলো না। উল্টে সুযোগ বুঝে বিজেপি তাদের প্রচারের চাকা ঘোরালো এবং দেশের নারীদের মনে এই ধারণা গেঁথে দিল যে কংগ্রেসই তাদের অধিকার আটকে রেখেছে। কংগ্রেস এই আক্রমণের মুখে নিজেদের ডিফেন্ড করা তো দূর, সত্যিটা মানুষের সামনে তুলে ধরার ন্যূনতম তাগিদটুকুও দেখালো না। ইস্যুটা ছিল কংগ্রেসের, অথচ সেটাকে হাতিয়ার করে এখন মাঠে নেমে পড়লো ককরোচ জনতা পার্টি। এবার বলি এদের ইস্তেহারের চতুর্থ পয়েন্ট। সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে, আম্বানি এবং আদানি গোষ্ঠীর মালিকানাধীন সমস্ত মিডিয়া হাউসের লাইসেন্স বাতিল করা হবে। এই পয়েন্টটা শুনে আপনারা নিশ্চয়ই মনে মনে হাসছেন। গত 10 বছর ধরে কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে একা হাতে কে যুদ্ধ চালাচ্ছেন? একটাই নাম, রাহুল গান্ধী। তিনি প্রতিটি মঞ্চে এই তথাকথিত মূলধারার সংবাদ মাধ্যমকে আয়না দেখিয়েছেন। আজ পর্যন্ত তিনি এদের কাউকে ব্যক্তিগত ইন্টারভিউ দেননি, অথচ তার নিজের দলের নেতাদের কাণ্ড দেখুন। এই চ্যানেলগুলোর ক্যামেরা দেখলেই তারা বাইট দেওয়ার জন্য কার্যত হুমড়ি খেয়ে পড়েন। নিজের দলের সর্বোচ্চ নেতার লাইনটাই তারা বোঝেন না। রাহুল গান্ধী লাগাতার বলে আসছেন, এগুলো নির্দিষ্ট কিছু শিল্পপতির চ্যানেল, এরা সারাদিন শুধু মোদিজির বন্দনা করে, বিরোধীদের কোনো স্পেস দেয় না। নতুন এই দল সেই সুরেই দাবি তুলেছে এদের লাইসেন্স বাতিল হোক। শুধু তাই নয়, তাদের ইস্তেহারে আরো বলা হয়েছে এই সব গদি অ্যাঙ্কারদের ব্যাংক অ্যাকাউন্টের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। মনে করে দেখুন, প্রতিটি ইস্যু এর আগেই সামনে এনেছেন রাহুল গান্ধী, অথচ সেই একই বিষয় নিয়ে রাজনৈতিক ফায়দা তুলছে কারা? সোশ্যাল মিডিয়া পলিটিক্যাল পার্টি কেজেপি। আসুন এদের ইস্তেহারের পঞ্চম এবং শেষ পয়েন্টে। সেখানে বলা হয়েছে, কোনো সাংসদ বা বিধায়ক যদি দল বদল করেন তবে তার উপর পরবর্তী 20 বছরের জন্য নির্বাচনে লড়ার নিষেধাজ্ঞা জারি করা হবে। ঠান্ডা মাথায় ভাবুন তো, দল বদলের রাজনীতির শিকার কে বা কারা? কার ঘর সবচেয়ে বেশি খালি হয়েছে? উত্তর একটাই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অথচ এই মোক্ষম তাসটাও আজ কংগ্রেসের হাতছাড়া। এই যে 5টি ইস্যুর কথা এতক্ষণ বললাম, এর একটাও কিন্তু নতুন নয়, প্রত্যেকটি খাঁটি রাহুল গান্ধীর ইস্যু। কিন্তু বাজিমাত করে গেল ককরোচ জনতা পার্টি। তারা দেশের যুব সমাজকে বোঝাতে সফল হলো যে তারাই একমাত্র এই বৈপ্লবিক দাবিগুলো তুলছে। ভুলটা তাহলে কোথায়? গলদটা ঠিক কোন জায়গায়? গলদ হলো রাহুল গান্ধী শীর্ষস্তরে একটা জ্বলন্ত ইস্যু নিয়ে 4 থেকে 5 দিন হইচই করেন, কিন্তু নিচুতলার সংগঠন বা নেতারা সেই ইস্যুটাকে আর টেনে নিয়ে যান না। নিচুতলার সবাই বসে বসে তারিক আনোয়ারদের মতন অলস মন্তব্য করেন। ফলে কদিন পর সেই ইস্যুটা ধামাচাপা পড়ে যায় আর নতুন কোনো ইস্যু সামনে চলে আসে। পুরো লড়াইটা হারিয়ে যায় পেছনের সারিতে। হঠাৎ কি এমন হলো যে গত 4 দিন ধরে অরবিন্দ কেজরিওয়াল নিট পরীক্ষার্থীদের জন্য ব্যাক টু ব্যাক ভিডিও বানাচ্ছেন, ঘন ঘন প্রেস কনফারেন্স করছেন, ছাত্রদের বার্তা দিচ্ছেন আমরা তোমাদের পাশে আছি, লড়াই করব? কেন এই অতি সক্রিয়তা? নেট কেলেঙ্কারি নিয়ে প্রথম যিনি সরব হলেন সেই রাহুল গান্ধী, এবং কংগ্রেস এই লড়াইতে কোথাও যেন পেছনে চলে যাচ্ছে।
কোণঠাসা হয়ে পড়ছে। বাকি বিরোধী দলগুলো তো বুঝতেই পারছে না যে এই ককরোচ জনতা পার্টিকে সমর্থন করবে নাকি দূরে থাকবে। কিন্তু আসল খেলাটা কারা খেলছে? এই নতুন দলকে সবার আগে সমর্থন যোগাচ্ছে কারা? আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়া বলেছেন, আমিও ককরোচ। অরবিন্দ কেজরিওয়াল নিজেকে সরাসরি ককরোচ না বললেও বোঝাচ্ছেন তিনি নিট ইস্যুতে যুবকদের পাশে রয়েছেন। আর খোঁজ নিয়ে দেখুন, এই নতুন দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি তো একদা আম আদমি পার্টিরই লোক ছিলেন। আজ 2026 সালের অর্ধেক কেটে গেছে। চারপাশের এই জটিল সমীকরণ দেখেও কংগ্রেস যদি এখনো না সামলায়, তবে চতুর্থবার এমন আছাড় খাবে যে দলটা আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না। সামনে 2029 সালে নির্বাচন, খুব বেশি সময় কিন্তু আর হাতে নেই। আর এই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টি আসলে একটা অ্যালার্মিং সিগন্যাল, কংগ্রেসের জন্য এক চরম সতর্ক বার্তা। অঙ্কটা খুব সোজা, যত বেশি তরুণ এই ককরোচ জনতা পার্টির দিকে ঝুঁকবে, রাহুল গান্ধীর এতদিন অক্লান্ত পরিশ্রমে তত বেশি জল পড়বে। এমনকি যখনই মনে হয় এই কৃত্রিম আন্দোলনের মোমেন্টাম বা জোর কিছুটা কমে আসছে, তখনই নেপথ্যের কুশীলবেরা কোনো না কোনো চাল চালে। খেয়াল করুন, কখনো তাদের এক স্যান্ডেল ব্যান করা হচ্ছে, তো কখনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোপ মারা হচ্ছে, যাতে আম জনতার সহানুভূতি আদায় করে এদের আরো বেশি করে লাইমলাইটে ফিরিয়ে এনে কংগ্রেসের স্পেসটা পুরোপুরি ভেঙে দেওয়া যায়। সব শেষে জরুরি প্রশ্ন, রাহুল গান্ধীর মুখের গ্রাস কেড়ে নিয়ে নেট কেলেঙ্কারির গনগনে আছে ঘি ঢেলে এই যে ককরোচ পার্টির উল্কা সদৃশ উত্থান, এটা কি স্রেফ যুব সমাজের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, নাকি এর নেপথ্যে চলছে অন্য কোনো মহানাটকের মহড়া? অঙ্কটা খুব পরিষ্কার। যখনই শাসকের পায়ের তলার মাটি দুর্বল হয়, যখনই আসল জনরোষ দিল্লিকে কাঁপাতে শুরু করে, ঠিক তখনই হেডলাইন ম্যানেজ করতে, জনতাকে বিভ্রান্ত করতে এমন কোন স্পন্সর সেন্সেশনকে সামনে ছুড়ে দেওয়া হয়। আর বিরোধী শিবিরের অলস বাবুরা যখন সেই পাতাফাত বুঝতে না পেরে নিজেদের এজেন্ডা হারিয়ে হাততালি দেন, এছাড়া তখন গোটা গণতন্ত্রকে দিতে হয়। 2029-এর মহাযুদ্ধের আগে এই বড় খেলার চাল যদি বিরোধীরা এখনো ধরতে না পারে, তবে ইতিহাস তাদের কাউকে ক্ষমা করবে না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।